আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের বিদ্যুৎ সেক্টর সম্পর্কে আলোচনা করব এবং বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরের অনেক আলোচনার মধ্যে আজকের পার্ট শুধু বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়ে। আর আমরা যারা ট্রিপলিতে পড়ি অথবা ট্রিপলি জব প্রিপারেশন নিচ্ছি বা ট্রিপলির বিভিন্ন জব এক্সামগুলো দিচ্ছি, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাওয়ার সেক্টর সম্পর্কে A to Z ধারণা রাখা। কারণ আমরা সবাই জানি বিভিন্ন ধরনের লিখিত পরীক্ষায় আমাদের পাওয়ার সেক্টর সম্পর্কে 10 থেকে 20 মার্ক কোশ্চেন আসে। ইভেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে যখন আমরা ভাইবা প্রস্তুতি নিই তখন কিন্তু আমাদের ভাইবা বোর্ডে পাওয়ার সেক্টর সম্পর্কে ব্যাপক পরিমাণে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। সো এজন্যই আপনি যদি প্রত্যেকটা কোশ্চেন কমন পেতে চান এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সম্পর্কে টুকিটাকি সবকিছু জানতে চান, অবশ্যই আজকের এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই পর্বে আমরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 71টা কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং এই ভিডিও যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের যে পরীক্ষা আছে বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জবের যে পরীক্ষা আছে সেখানে আপনি 90 থেকে 100% পর্যন্ত কোশ্চেন কমন পেতে পারেন। কারণ আমি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট A to Z ঘেটে যত কোশ্চেন আছে সবগুলোকে এক জায়গায় রাখার চেষ্টা করছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কোশ্চেনগুলো দেখে আসি এবং তার উত্তরগুলো দেখব। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইভার্সিটি 360। ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য। 3টি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়ে থাকি। 1 নম্বর অ্যাডমিশন গাইডলাইন, 2 জব গাইডলাইন, ট্রিপলি কোর্স ওয়াইজ যে ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন। বিপিডিবি কি? বাংলাদেশ সরকারের একটি বিদ্যুৎ সংস্থা। বিপিডিবির বর্তমান চেয়ারম্যান কে? প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান, সেপ্টেম্বর 2022 তথ্য মতে। এই তথ্যগুলো অলওয়েজ আপডেটেড হয়, কারণ আজ থেকে 2 বছর আগে মাহবুবুর রহমান স্যার কিন্তু চেয়ারম্যান ছিলেন না, তখন অন্য একজন চেয়ারম্যান ছিল। সো এজন্য এই তথ্যগুলো আপনি বিপিডিবির ওয়েবসাইট থেকে দেখে নেবেন। মাহবুব স্যারের সম্পর্কে আরও যদি আমরা বিস্তারিত জানতে চাই তাহলে পাশের চিত্রটা দেখব। স্যার বিএসসি করছেন বুয়েট থেকে, এমএসসি করছেন নরওয়ে এবং তার সাথে স্যারের এমবিও আছে। সো হাইলি কোয়ালিফাইড একজন মানুষ। বিপিডিবি কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে। বিপিডিবি এর পূর্ণ রূপ কি? বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। বিপিডিবি এর মিশন কি? টেকসই উন্নয়ন ও গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুতের অব্যাহত প্রবৃদ্ধি বজায় রাখা। বিপিডিবি এর ভিশন কি? সকলের নিকট নিরবচ্ছিন্ন মানসম্মত বিদ্যুৎ পৌঁছে দেয়া। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নাম কি? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। অনেকে এই কোশ্চেনটা ভুল করে যে মাননীয় মন্ত্রীর নাম চাওয়া হয়েছে, কিন্তু অনেকে প্রতিমন্ত্রীর নামটা লিখে আসে নসরুল হামিদ। সো এটা নিয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর নাম কি? নসরুল হামিদ এমপি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নাম কি? ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। স্যারের সম্পর্কে আরও একটু আমি বিস্তারিত বলি। স্যার কিন্তু আমাদের প্রিয় কবি জসিমউদ্দিনের জামাতা। বিপিডিবি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1972 সালের 1 মে এবং রাষ্ট্রপতির আদেশ বলেই কিন্তু এটা তৈরি হয় এবং এটা রাষ্ট্রপতির আদেশের 59 ধারায় থেকে নেওয়া হয়। বিপিডিবি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
অবদা ভবন, মতিঝিল, ঢাকায়। কোন প্রতিষ্ঠান একই সাথে বিদ্যুৎ ক্রয় ও বিক্রয় করে? বিপিডিবি বা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। বাংলাদেশের বিদ্যুতের একক ক্রেতা কে? অর্থাৎ কে শুধুমাত্র বাংলাদেশের বিদ্যুৎটা কিনতে পারবে আর কোনো প্রতিষ্ঠান কিনতে পারবে না? বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিবি। দেশের বর্তমানে বিপিডিবির কতগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে? অর্থাৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কতগুলো বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করে থাকে? এটা তাদের নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র। 38টি, সেপ্টেম্বর 2022 তথ্য মতে। সো এই তথ্য কিন্তু অলওয়েজ আপডেটেড হবে। আপনি যখন পরীক্ষা দিতে যাবেন অবশ্যই আপনি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের ওয়েবসাইটটা দেখে যাবেন। বিপিডিবি কি ধরনের প্রতিষ্ঠান? এটি একটি সরকারি প্রতিষ্ঠান। পূর্ববঙ্গের প্রথম বিদ্যুৎ ব্যবহারকারী হিসেবে পরিচিতি কে? অর্থাৎ পূর্ববঙ্গ বলতে স্বাধীনতার পূর্বে যখন পূর্ববঙ্গ ছিল ওই সময়ে প্রথম কে বিদ্যুৎ ব্যবহার করেন? ব্রিটিশ শাসিত ভারতের তৎকালীন পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশের গাজীপুর জেলার ভাওয়াল পরগনার রাজা, তিনি সর্বপ্রথম পূর্ববঙ্গের বিদ্যুৎ ব্যবহারকারী ব্যক্তি ছিলেন। 19বিংশ শতাব্দীতে তিনি সর্বপ্রথম বিলাত থেকে আমদানি করা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে রাজবাড়ী আলোকিত করেন। আধুনিকতার ছোঁয়া থেকে যোজন যোজন দূরে থাকা ভাওয়ালবাসীর কাছে রাজকীয় ও শৌখিন এ প্রয়াস শুধুমাত্র বিস্ময়বোধের উদ্রেকই করেনি, এর সার্বজনীন ব্যবহারের গুরুত্ব বোধকেও জাগ্রত করে তোলে। অলরেডি আমরা জেনে ফেলেছি পূর্ববঙ্গের প্রথম বিদ্যুৎ ব্যবহারকারী ব্যক্তিকে, ভাওয়াল পরগনার রাজা। ঢাকার নবাব আহসানউল্লাহর বাসভবনে একটি জেনারেটর স্থাপন করা হয় কত সালে? 1901 সালে। আহসান মঞ্জিলের সুইচ টিপে সর্বপ্রথম বিদ্যুৎ সরবরাহের সূচনা করে কে? মিস্টার বোল্টন নামে জনৈক ব্রিটিশ নাগরিক। আহসান মঞ্জিলের সুইচ টিপে প্রথম বিদ্যুৎ সরবরাহের সূচনা করা হয় কত সালে? 1901 সালের 7 ডিসেম্বর। 1901 সালে ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ও আহসান মসজিদ সহ পর্যায়ক্রমে ঢাকার কয়েকটি অভিজাত ভবনকে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল এবং এই কাজটি করেছিল কোন কোম্পানি? অক্টাভিয়াস স্টিল নামক কোম্পানি। এই ধরনের বিদ্যুতের সাজসজ্জায় কে অর্থ প্রদান করেছিলেন? নবাব আহসানউল্লাহ। এই কোম্পানির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক কম থাকায় তাদের বিদ্যুৎ সরবরাহ শুধুমাত্র অভিজাত এলাকাতেই সীমাবদ্ধ ছিল। তার মানে বুঝতে পারছি যেটা একটু অনুন্নত অঞ্চল, সেই অঞ্চলগুলোতে মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ছিল। ঢাকায় সীমিত আকারে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার প্রথম বাণিজ্যিক বিকাশ শুরু হয় কত সালে? অর্থাৎ 1919 সালে। ঢাকায় সীমিত আকারে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার প্রথম বাণিজ্যিক বিকাশ শুরু করেন কোন কোম্পানি? ডেফকো নামক ব্রিটিশ কোম্পানি। ধানমন্ডি পাওয়ার হাউস নির্মাণ করে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু করে কোন প্রতিষ্ঠান? ডেফকো নামক ব্রিটিশ প্রতিষ্ঠান। ডেফকো নামক ব্রিটিশ কোম্পানি যে পাওয়ার হাউস নির্মাণ করেন তার নাম কি? ধানমন্ডি পাওয়ার হাউস। ধানমন্ডি পাওয়ার হাউস কত সালে নির্মাণ করা হয়? 1933 সালে নির্মাণ করা হয়। ধানমন্ডি পাওয়ার হাউস এর উৎপাদন ক্ষমতা কত ছিল? 6 মেগাওয়াট। 1947 সালে দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে
বিদ্যুৎ সরবরাহ করা হয় কয়টি প্রাদেশিক জেলা শহরে? 17টি জেলা শহরে। 1947 সালে দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের জেনারেশন ভোল্টেজ কত ছিল? 400 ভোল্ট। 1947 সালে দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে ঢাকা শহরের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে আলোচনা করো। অর্থাৎ 1947 সালের দিকে তখন পূর্ব পাকিস্তানের অর্থাৎ পূর্ববঙ্গের যে ঢাকা শহর ছিল, সেই ঢাকা শহরের কিভাবে বিদ্যুৎ ব্যবস্থাটা সরবরাহ করা হতো সেই জিনিসটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা দেখব। অধিকাংশ শহরে শুধু রাতেই বিদ্যুৎ সরবরাহ করা হতো, তবে ব্যতিক্রম ছিল ঢাকা শহর। এই কথাটার মানে হচ্ছে ঢাকা শহরে দিনে এবং রাতে সবসময় বিদ্যুৎ থাকতো, বাট অন্য কোনো জেলা শহর যেমন ধরেন ঢাকার বাইরে রাজশাহী, খুলনা এগুলো তো হয়তো বা শুধু রাতেই বিদ্যুৎ সরবরাহ করা হতো এবং দিনের সময় অফ ছিল। তখন ঢাকায় 1500 কিলোওয়াটের দুটি জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হতো, আর জেনারেশন ভোল্টেজ ছিল 6600 ভোল্ট, যা সে সময়ের সর্বোচ্চ। তখন কোনো দীর্ঘ ট্রান্সমিশন লাইন ছিল না। এর পাশাপাশি কিছু শিল্প প্রতিষ্ঠানও কিন্তু বিদ্যুৎ উৎপাদন করত, যেমন চা, চিনি, বস্ত্র শিল্প এবং রেলওয়ে ওয়ার্কশপ। এবং এই প্রতিষ্ঠানগুলো যদি আমরা নাম দেখি তাহলে ঢাকেশ্বরী কটন মিলস, পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ, সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ ও চিনির কল, এরা নিজেরা বিদ্যুৎ উৎপাদন করত। সব মিলিয়ে সে সময় দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল মাত্র 21 মেগাওয়াট। তখন দেশের বিদ্যুতের কোনো সঞ্চালন বা ট্রান্সমিশন ব্যবস্থা ছিল না। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং এ ব্যাপারে পরিকল্পনা গ্রহণের জন্য কত সালে ইলেকট্রিসিটি ডাইরেক্টরেট গঠিত হয়? 1948 সালে। কখন সরকার দেশের সকল বেসরকারি পাওয়ার হাউস ও বিদ্যুৎ সঞ্চালন লাইন অধিগ্রহণ করেন? 1957 সালে। কখন ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি ওয়াপদা গঠিত হয়? 1959 সালে। তার মানে 1959 সালের দিকে বাংলাদেশের ওয়াটার এবং পাওয়ার একসাথে মিক্সড অবস্থায় ছিল, সো আলাদা কোনো অঙ্গ সংগঠন ছিল না। সেই সময় যেহেতু এগুলো চাহিদা কম ছিল এই জন্য একসাথে ছিল, বাট পরবর্তীতে যখন চাহিদার প্রসার ঘটে তখন কিন্তু এই পাওয়ার আর ওয়াটার পরস্পর ডিফারেন্ট বা আলাদা হয়ে যাবে। কখন ইলেকট্রিসিটি ডাইরেক্টরেট ওয়াপদার সাথে একীভূত হয়? 1960 সালে। ওই সময় সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি ছিল? সিদ্ধিরগঞ্জ 10 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কেন্দ্রটি। কত সালে কাপ্তাই বাঁধ নির্মাণ হয় বা নির্মাণ কাজ শেষ হয়? 1962 সালে। 1962 সালে কর্ণফুলী নদীতে কতটুকু জায়গায় বাঁধ দিয়ে পানির শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়? অর্থাৎ পানির যে এরিয়া কতটুকু ছিল, নদীর কতটুকু অঞ্চল জুড়ে বিদ্যুৎ উৎপাদন কাজে লাগাইতো সেই এরিয়াটার কথা বলতেছে। 300 বর্গ মাইল। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কত ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র দিয়ে যাত্রা শুরু করে? অর্থাৎ শুরুতেই যে পাওয়ারটা ছিল জেনারেশনটা সেটা হলো 500 মেগাওয়াট। কোন প্রতিষ্ঠান একই সাথে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ করে? বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। একই সাথে তারা বিদ্যুৎ তৈরি করে আবার বিদ্যুৎটা ভোক্তার কাছে সরবরাহ করে। দেশের কোন অংশে বিপিডিবির বিতরণ কার্যক্রম পরিচালনা করে? কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ। অর্থাৎ এই অঞ্চলগুলো আরইবি, ডেসকো, নেসকো, ডিবিডিসি, ডব্লিউজেড, পিডিসিএল এর এলাকার বাইরে,
অর্থাৎ এরা যে এলাকায় থাকে এদের এলাকা বাদ দিয়ে যেসব এলাকাগুলো থাকে কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ সেসব এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে থাকে। বর্তমানে বিপিডিবির গ্রাহক সংখ্যা কত? ৪৫ লক্ষের অধিক সেপ্টেম্বর ২০২২-এর তথ্য মতে। অবশ্যই আপনি পরীক্ষার আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটটা দেখে যাবেন। ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা কত? ৪০,০০০ মেগাওয়াট। ২০৪১ সালের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা কত? ৬০,০০০ মেগাওয়াট। বিপিডিবির বর্তমান কার্যক্রম কি কি? বিদ্যুৎ উৎপাদন করা, একক ক্রেতা হিসেবে বিদ্যুতের ক্রয় ও বিক্রয় করা, সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় করা, বিতরণ ব্যবস্থার কাছে বিদ্যুৎ বিক্রয় করা, স্বল্প ব্যয়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা প্রণয়ন, উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার পাশাপাশি নতুন বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনার বাস্তবায়ন। আরও একটা কাজ আছে আরইবি, ডিপিডিসি, ডেসকো, ডব্লিউজেডপিজিসিএল, নেসকো এর এলাকা ব্যতীত দেশের অন্যান্য অংশে বিদ্যুতের বিতরণ কার্যক্রম পরিচালনা করা। শুরুতেই কিছুক্ষণ আগে বলেছিলাম যে বিপিডিবি কি করে, একই সাথে বিদ্যুৎ উৎপাদন করে আবার বিতরণ করে। সো ১ নম্বর পয়েন্ট যেটা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ উৎপাদন করে, ৩ নম্বর পয়েন্টটা হচ্ছে বিদ্যুৎ বিতরণ করে। বর্তমানে বিপিডিবি এর ইনস্টল জেনারেশন ক্যাপাসিটি কত? সেপ্টেম্বর ২০২২-এর তথ্য মতে, এটা সবচেয়ে লেটেস্ট তথ্য, ৬,০১৩ মেগাওয়াট। বিপিডিবির বিদ্যুৎ ক্রয় করে কার নিকট থেকে? বেসরকারি ও সরকারি উদ্যোক্তাদের নিকট থেকে। বিপিডিবি বিদ্যুৎ বিক্রয় করে কার নিকট? বিতরণ সংস্থার নিকট। বিতরণ সংস্থাগুলো কে কে অলরেডি একটু আগেই বলেছি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, বিআরইবি, ডব্লিউজেডপিডিসিএল। সো এই ধরনের যতগুলো বিতরণ সংস্থা আছে তাদের কাছে বিদ্যুৎ বিক্রয় করে। বিপিডিবি গঠনের পূর্বে কোন সংস্থার অন্তর্ভুক্ত ছিল? অর্থাৎ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এই বোর্ডটা গঠন হওয়ার আগে কি নামে এটা পরিচিত ছিল? ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি, ওয়াপদা। এই কোশ্চেনটা অলরেডি আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম যে ১৯৪৭ সালের দিকে সেই সময় বাংলাদেশ ওয়াটার এবং পাওয়ার ডেভেলপমেন্ট একসাথে ছিল। পরে আস্তে আস্তে প্রসার বাড়ার সাথে সাথে দুটো ডিফারেন্ট হয়ে যায় এবং ডিফারেন্ট হয়ে তখন পাওয়ার সেক্টরটাকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড নামে গঠিত হয়। বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরের ইনস্টল জেনারেশন ক্যাপাসিটি কত? সেপ্টেম্বর ২০২২ তথ্য মতে ২২,৫১২ মেগাওয়াট এবং এক্ষেত্রে ক্যাপটিভ ও নবায়নযোগ্য শক্তি বিবেচনায় আনা হয়নি। অর্থাৎ নবায়নযোগ্য বলতে সূর্য থেকে যে শক্তি বা পাওয়ারটা তৈরি হয়, সো এই টাইপের পাওয়ারগুলোর কথা বলতেছি, এগুলো আলোচনায় হয়নি। সো এখন যদি ক্যাপটিভ এবং নবায়নযোগ্য শক্তি বিবেচনা করা হয় তাহলে দেখতে পাচ্ছেন ২২,৫১২ মেগাওয়াটের সাথে ক্যাপটিভ যুক্ত হচ্ছে ২,৮০০ আর নবায়নযোগ্য শক্তি যুক্ত হচ্ছে ৪১৮ মেগাওয়াট। টোটাল ক্যাপটিভ এবং নবায়নযোগ্য শক্তি সহ বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরের ইনস্টল ক্যাপাসিটি ২৫,৭৩০ মেগাওয়াট। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? ১৪,৭৮২ মেগাওয়াট এবং দেখতেই পাচ্ছেন এই পরিমাণ বিদ্যুৎটা ২০২২ সালের ১৬ এপ্রিল তৈরি হয়েছিল। বুঝতেই পারছেন এপ্রিল মাসটা অনেক গরমকাল এবং এই সময় বিদ্যুতের চাহিদা থাকে অনেক বেশি। নর্মালি এই টাইমের দিকেই বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকে এবং ওই দিন এই বছরের সর্বোচ্চ
বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তৈরি হয়েছে, সেটা হচ্ছে 14,782 মেগাওয়াট। বাংলাদেশে এ পর্যন্ত কখনো এই মেগাওয়াটটাকে ক্রস করে যায়নি, সো এটাই পিক ভ্যালু। বাংলাদেশ মোট বিদ্যুৎ আমদানি করে কত মেগাওয়াট? মোট 1160 মেগাওয়াট, অর্থাৎ মোট উৎপাদনের 5%। কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম, সেই টোটাল উৎপাদনের 5% হচ্ছে 1160 মেগাওয়াট। এখন এই 1160 মেগাওয়াট বাংলাদেশ ভারত থেকে কোন কোন সাইট থেকে কত পার্সেন্ট আনে বা কত মেগাওয়াট আনে সেগুলো একটু দেখি। ভারতের বহরমপুর থেকে বাংলাদেশের ভেড়ামারা কুষ্টিয়া হয়ে 1000 মেগাওয়াট বিদ্যুৎ আসে এবং সেটা এইচভিডিসি লাইন দিয়ে আসে, অর্থাৎ হাই ভোল্টেজ ডিসি লাইন। সেকেন্ড 160 মেগাওয়াট আসে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশের কুমিল্লা হয়ে। সো ভেড়ামারা দিয়ে 1000 আর কুমিল্লা দিয়ে 160, টোটাল 1160 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ ভারত থেকে আমদানি করে থাকে। বর্তমানে বাংলাদেশের সরকারি বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কতটি? 58টি, সেপ্টেম্বর 2022 তথ্য মতে। অবশ্যই ওয়েবসাইটটা দেখবেন পরীক্ষার সেন্টারে যাওয়ার আগে। বাংলাদেশ বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কতটি? 95টি, সেপ্টেম্বর 2022 তথ্য মতে। দেখতেই পাচ্ছি সরকারি বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা অনেক বেশি। বাংলাদেশের যৌথ উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কতটি? 1টি, সেপ্টেম্বর 2022 তথ্য মতে। বিপিডিপি নির্মাণাধীন বায়ুবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত এবং উৎপাদন ক্ষমতা কত? সিরাজগঞ্জে অবস্থিত এবং এটা 2 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। ছাপ্পান্ন নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, বর্তমানে বাংলাদেশের মোট বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কতটি? 154টি, সেপ্টেম্বর 2022 তথ্য মতে। 58 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, বর্তমানে বিপিডিপির নির্মাণাধীন সৌর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প কোথায় অবস্থিত এবং এর উৎপাদন ক্ষমতা কত? বরিশালে অবস্থিত এবং এটা 1 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। বর্তমানে বিপিডিপি এর সিস্টেম লস কত? 8.5%, 2020-21 অর্থ বছরে। সো এটা কিন্তু 2021-22 অর্থ বছর না, আমি ওয়েবসাইটে এটা লেটেস্টটা পাইছি। সো এরপরেও আপনারা আবার একটু ওয়েবসাইট চেক করতে পারেন। বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরের বিতরণ লস কত? 7.74%, 2021-22 অর্থ বছরে, অর্থাৎ লেটেস্টটা ধরলে। বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরের সঞ্চালন লস কত, অর্থাৎ ট্রান্সমিশন লস কত? 2.89%, এটাও সবচেয়ে আপডেটেড ভ্যালু, লেটেস্ট ভ্যালু 2021-22 অর্থ বছরে। বর্তমানে বাংলাদেশের বিদ্যুতের মোট বিতরণ এবং সঞ্চালন লস কত? তাহলে 7.74 এবং 2.89 যোগ করলেই টোটাল যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 10.41% এবং এটা 2021-22 অর্থ বছর অনুসারে। বিপিডিপি কোন নদী থেকে জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করে? মাতামুহুরী নদী থেকে 175 মেগাওয়াট ও সাঙ্গু নদী থেকে 140 মেগাওয়াট। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ কে নিয়ন্ত্রণ করে? বিপিডিপি। বিপিডিপি এর বিতরণ লাইন কত কিলোমিটার এবং এই বিতরণ লাইনটা 33 কিলোভোল্ট এন্ড এর নিচের যে ভ্যালুগুলো আছে এবং এই ভ্যালুগুলোর লাইনের জন্য টোটাল কত কিলোমিটার আছে সেটা আমরা দেখব। 35,565 কিলোমিটার এবং এটা 2021-এর অর্থ বছরের তথ্য অনুসারে। বাংলাদেশের সরকারি বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ 58টি যে সরকারি বিদ্যুৎ কেন্দ্র আছে এর ইনস্টল ক্যাপাসিটি কত?
22 সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী 10,130 মেগাওয়াট, অর্থাৎ টোটাল জেনারেশনের 45%। অর্থাৎ সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষমতা কতটুকু আছে? 10,130 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। তা আমাদের 100%-এর মধ্যে মাত্র 45%। আর বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর ইনস্টল ক্যাপাসিটি কত? 9,978 মেগাওয়াট, অর্থাৎ 44%। বাংলাদেশের বিদ্যুৎ বলতে জলবিদ্যুৎ কেন্দ্রকে আমরা এখানে বলতেছি, এবং এই জলবিদ্যুৎ কেন্দ্রের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি এবং তার উৎপাদন ক্ষমতা কত? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, এবং এটি কিন্তু বাংলাদেশের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। আর এই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। 2030 সালের মধ্যে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন লক্ষ্যমাত্রা কত? 50%। বাংলাদেশের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? সো কোশ্চেনে এখানে একটু ভুল দেখতে পাচ্ছি, বায়ু বিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ এটা জলবিদ্যুৎ কেন্দ্র হবে। সো জলবিদ্যুৎ কেন্দ্র এটা সম্পর্কে অলরেডি আমরা কিছুক্ষণ আগে জেনে এসেছি। কর্ণফুলী নদীতে অবস্থিত কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, এবং এই জলবিদ্যুৎ কেন্দ্রটি কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার আমলে 1957 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে নির্মাণ শুরু করা হয়, এবং এই নির্মাণ কাজটা শেষ হয় 1962 সালে। কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পে 2টি 40 মেগাওয়াটের জেনারেটর স্থাপন করা হয়, যা তৎকালীন সময়ের জন্য একটি বড় বিদ্যুৎ কেন্দ্রে হিসেবে বিবেচনা করা হতো। সো আজকের এই 71টা কোশ্চেন আপনার পাওয়ার সেক্টরের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের টুকিটাকি ধারণা দিয়েছে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে পাওয়ার সেক্টরের ওয়েবসাইটে আপনি কিভাবে অ্যাক্সেস করতে পারবেন। শুরুতেই আপনি আপনার গুগলের সার্চ অপশানে বিপিডিপি লিখে সার্চ দিবেন, এবং সেখান থেকে আপনি এই ধরনের ইনফরমেশন পাবেন। এবং বিপিডিপি ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি লেটেস্ট আপডেট তথ্যগুলো, তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মেইন যে ইন্টারফেসটা সেখানে চলে এসেছি, এবং এখান থেকে আপনি চাইলে ভিশন, মিশন থেকে শুরু করে সব কিছু দেখতে পারবেন। পরিকল্পনায় যদি আপনি দেখেন, এখানে মূল পরিসংখ্যান আছে, দেন বিদ্যুৎ খাতের অগ্রগতি মাস্টার প্ল্যান থেকে শুরু করে সব ধরনের তথ্য আপনি এখানে পাবেন। সো এখানে আপডেট তথ্যগুলো অবশ্যই দেখে যাবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি যখনই নতুন ভিডিও ইউটিউবে আপলোড দিব, আপনি সাথে সাথে ভিডিওটা দেখে নিতে পারবেন। আপনি আপনার প্রস্তুতিটাকে অনেকটা স্ট্রং করে ফেলতে পারবেন। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হইলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার কোশ্চেনটা করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।